কিন্তু হ্যাঁ। নমস্কার। বিচিত্রপত্রের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6ই জুন আমরা পূর্ব পরিকল্পনা মতো এসে গিয়েছি লাইভে একটা বিশেষ কারণে। কারণটা খুবই সাদামাটা, কিন্তু সাদামাটা কারণ হলো আমাদের যে পরিকল্পনাটা বাস্তবায়নের উদ্দেশ্যে আজকে এই লাইভে আসা, সেই পরিকল্পনাটা কিন্তু মোটেই সাদামাটা নয়। বরং আমাদের অনেক দিন ধরে এই পরিকল্পনাটা ছিল বিভিন্ন কারণে, সেটা অর্থনৈতিক হোক কিংবা আরো নানা রকম পারিপার্শ্বিক কারণে হয়ে উঠছিল না। কিন্তু এই এই নিভৃতবাসের যে সময়টা আমরা কাটাচ্ছি, লকডাউনের যে সময়টা কাটাচ্ছি এই অতিমারির কারণে, সেই সময়টা আমাদের সেই সুযোগ করে দিয়েছে আবার নতুন করে এই বিষয়টা ভাবনার, এবং অবশেষে আমরা সেই ভাবনাটা বাস্তবায়ন করার সুযোগ পেলাম। এবং অবশেষে তৈরি হলো আমাদের বিচিত্রপত্রের এক ওয়েবসাইট। তৈরি হলো মানে এখনো তৈরি হচ্ছে। ওয়েবসাইটটা একদিনে মানে একবার তৈরি হয়ে গেল এরকম নয়। ওয়েবসাইট একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা চলতেই থাকবে, আরো নতুন নতুন জিনিসপত্র দিয়ে সাজানো হবে। মাঝে মধ্যেই সেটা পরিবর্তন রূপ পাল্টাবে ওয়েবসাইটে। তো সেই ওয়েবসাইট উদ্বোধন হবে আজকে একটু পরেই। সেই ওয়েবসাইট উদ্বোধনের আগে আমরা আসুন শুনে নিই এই ওয়েবসাইট সম্পর্কে এবং বিচিত্রপত্রের এই যে জার্নিটা, এই 3 বছরে, আমরা সবে 3 বছর শেষ করে চতুর্থ বর্ষে পা রেখেছি। সেই 3 বছরের যে জার্নিটা, 4 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে যে আমাদের জার্নিটা, এবং সেখান থেকে যে আমরা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে আমরা যেতে অ্যাকচুয়ালি বাধ্য হলাম। এর কারণ হচ্ছে, বাধ্য হলাম না মানে আমাদের পূর্ব থেকে আগে থেকে যে পরিকল্পনাটা ছিল, সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে আহ, আমাদের এই বাংলার মধ্যে আমাদের যেরকম একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, আমাদের বাংলায় বহু পাঠক আমাদের এই অল্প সময়ের মধ্যে এত পাঠক আমাদের গ্রহণ করেছেন, সাদরে গ্রহণ করেছেন, এত সুগানুদ্দেই তৈরি হয়েছে। তার পাশাপাশি আমরা দেখছিলাম বিদেশে আমাদের একটা চাহিদা তৈরি হচ্ছে। বিদেশ এবং বিদেশ ছাড়াও বাংলার বাইরে যারা ভারতের এমন অঞ্চলে থাকেন, দূরে থাকেন, বাংলার থেকে অনেক দূরে থাকেন, কিন্তু তারাও বাঙালি, বা বাঙালি না হলেও ভারতীয়, যে কোনো ভারতীয়ই হতে পারে, তারা বিচিত্রপত্র পড়তে চাইছেন এবং তাদের কাছে অনলাইনে সেইভাবে পৌঁছচ্ছে না। অনলাইনে অত হয়তো সেই ঠিকানায় পৌঁছতে পারছে না, বা অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক কারণে হয়তো পৌঁছচ্ছে না ঠিক করে। তো সেই সব কারণে তারা আমাদের কাছে আহ, বারংবার অনুরোধ জানাচ্ছিলেন যে বিচিত্রপত্র তারাও কাছে পেতে চান, তারাও পড়তে চান। তো সেই উদ্দেশ্যে তারা বলেছিলেন আমাদের অনেকবার যে আপনাদের কি ইম্যাক হয় না, আপনাদের কোনোভাবে ভার্সনে আপনারা করতে পারেন না। তো সেইখান থেকে আমাদের এই ভার্সনে যাওয়ার পরিকল্পনা। তবে প্রথমেই বিচিত্রপত্র ইম্যাক হচ্ছে না, এক্ষুনি হচ্ছে না, সেটার কাজ চলছে, সেটাও আমাদের পরিকল্পনায় আছে অবশ্যই। তবে আমাদের ওয়েবসাইট আজকে লঞ্চ হবে। তো সেই ওয়েবসাইট নিয়ে এবং বিচিত্রপত্রের এই 3 বছরের জার্নি নিয়ে বিশিষ্ট জনেরা কিছু মতামত প্রকাশ করেছেন। আসুন সেটা এখন শুনে নিই সেগুলো। তো আজ একটি সুখবর নিয়ে আপনাদের কাছে এসেছি। সুখবরটি হলো একটি বেশ সারা জাগানো আমার প্রিয় পত্রিকা, সেই পত্রিকাটির 4 বছর পূর্ণ হলো। পত্রিকাটির নাম ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, বিচিত্রপত্র। বিচিত্রপত্র যেমন সাহিত্য তার মধ্যে থাকে, তেমনি সাহিত্যের সঙ্গে এমন সব নথি, দুষ্প্রাপ্য দলিল থাকে যা অনেকটা গবেষণা ধর্মী, খুব সুন্দর করে সাজিয়ে এই পত্রিকায় প্রকাশ হয়। এবং প্রায় প্রতিটি সংখ্যাই চেষ্টা করেন, এই পত্রিকা যারা করেন, পত্রিকা তারা চেষ্টা করেন যাতে প্রতিটি সংখ্যাই বেশ সংগ্রহে রাখতে হয়। এই পত্রিকা 4 বছরে পা দিয়েছে, এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার। যে কোনো বাংলা পত্রিকায় যখন বড় হয়, বড় হতে থাকে, সেটা আমাদের বাঙালির কাছে গর্বের বিষয় ওঠে। আর এর মধ্যে গর্ব করার মতো এমন সব লেখা থাকে, সেটাও আমাদের পক্ষে খুব ভালো লাগে। এই পত্রিকার 3জন এডিটর, সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, অয়ন চট্টোপাধ্যায় এবং সৌম্যকান্তি দত্ত, এরা 3জন পত্রিকাটিকে খুব নিষ্ঠার সঙ্গে, খুব পরিশ্রমের সঙ্গে, খুব যত্নের সঙ্গে তৈরি করেন। এদের উপদেষ্টা শ্রী সন্দীপ রায় মহাশয় রয়েছেন। এই পত্রিকা আবার একটা খুব ভালো কাজ করছে। ছাপানো পত্রিকার পরেও এরা যাতে গোটা বিশ্বে বিচিত্রপত্র যাতে পাঠকের কাছে পৌঁছতে পারে, তার জন্য এরা ওয়েবসাইট আজকে থেকে আনছেন। এটা একটা খুব বড় ব্যাপার। আর পত্রিকা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকলো না, গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়লো। আমি এই পত্রিকার অবশ্যই আরো ভালো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এমন পত্রিকা তৈরি হোক যাতে পত্রিকাটির মধ্যে আমরা আমাদের অনেক মননশীল বিষয় খুঁজে পেতে পারি, আমরা পরিতৃপ্ত হই এবং সারা বিশ্ব এটা দেখে। সবাইকে শুভেচ্ছা, পাঠকদের শুভেচ্ছা, বিচিত্রপত্র যারা চালান তাদের তো অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং ওয়েবসাইটটা খুব ভালো চলুক এই কামনা।
আমি রূপম। বিচিত্র পত্র, যা সত্যজিতের গল্পে প্রথম যে পত্রিকার পরিচয় পেয়েছিলাম, তা যে একদিন জীবন্ত হয়ে উঠবে এবং 3 জন তরুণ এর দায়িত্ব নিয়ে চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাবে, এটা কোনোদিন ভাবা ছিল না, ভাববার জায়গাও ছিল না। কিন্তু ওরা করে দেখিয়েছে। এবং এমন একটি পত্রিকা, এর প্রথম পৃষ্ঠা থেকে শেষ অবধি খুব যত্ন নিয়ে করা, তাই যত্ন নিয়ে পড়তেও হয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে বিষয়গুলো ইন্টারেস্টিং, সেগুলো এভাবে ছুঁয়ে যাচ্ছে এমন একটা পত্রিকা চট করে মনে আসে না। তাই ওদের এই নতুন ভার্সনে, অর্থাৎ ইন্টারনেটে অ্যাভেলেবল যেভাবে ওরা করে তুলছে এই পত্রিকাকে, তার জন্য আমার তরফ থেকে সমস্ত রকম শুভেচ্ছা জানাই। অল দ্য বেস্ট টিম বিচিত্রপত্র। বিচিত্রপত্র কাগজটি এই কয়েক বছর হলো বেরোচ্ছে, কিন্তু ইতিমধ্যেই পাঠক মহলে যথেষ্ট প্রশংসিত হচ্ছে বলে শুনতে পাই। এখন আনন্দের খবর হলো যে এই কাগজটিকে আমরা এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখতে পাবো এবং তাতে সুবিধে হবে শুধু দেশের মধ্যে নয়, বিদেশের দূর দূরান্তের মানুষ এই কাগজটি পড়তে পারবেন, তাদের কাছে পৌঁছে যাবে। এটি সত্যি একটি আনন্দের খবর এবং আমি এই শুভ মুহূর্তে এই কাগজটির সাফল্য কামনা করছি। আরো বেশি সফল হোক, আরো বেশি পাঠকের কাছে পৌঁছে যাক, আরো প্রশংসা পাক এবং সেই সূত্রে আমি ওই সম্পাদক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাময়িক পত্রের জগতে একটি উল্লেখযোগ্য দিন হতে চলেছে, কারণ এই দিন বিচিত্র পত্র বলে যে সাময়িক পত্রটি সাম্প্রতিককালে সকলের নজর কেড়েছে, সেই পত্রিকাটি সারা বিশ্বের সমস্ত প্রান্তের পাঠকদের জন্য একটি নতুন ধারায় প্রকাশিত হতে চলেছে। সেটাকে অবশ্যই আন্তর্জাল সংখ্যা বলা যেতে পারে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে এই পত্রিকাটি পড়া যাবে, এর অতীতের সংখ্যাগুলো পাওয়া যাবে, সাথে সাথে এদের আর্কাইভে আরো অনেক কিছু থাকবে, আগামী দিনেও সেগুলো রাখবে। এই বিচিত্রপত্রের 3 তরুণ সম্পাদক, সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, অয়ন চট্টোপাধ্যায় এবং সৌম্যকান্তি দত্ত, এরা যথেষ্ট পরিশ্রম করে এই পত্রিকাটিকে দাঁড় করিয়েছে এবং ইতিমধ্যেই জনমানসে এর একটা বড় জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। আশ্চর্যের ঘটনা যে এত অল্প সময়ে বাংলা সাময়িক পত্রে এই ধরনের পত্রিকা জনপ্রিয়তা সাম্প্রতিককালে দেখা যায়নি। আশার কথা যে এই পত্রিকার উপদেষ্টা মণ্ডলীতে আছেন শ্রী সন্দীপ রায়। পত্রিকাটি যে সংখ্যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেগুলি সত্যিই সংগ্রহযোগ্য। আমি নিজে সংগ্রহ করেছি এবং আমি এই পত্রিকার একজন গুণগ্রাহী পাঠক বলতে পারেন। ওদের কাজ ভালো, লেখার মানও ভালো, ছাপাও ভালো। প্রথম দিকে একটু ছাপার সমস্যা হয়েছিল,
মুদ্রণ প্রভাব ছিল কিছু, ধীরে ধীরে সেই সমস্যা ওরা কাটিয়ে উঠেছে। এটা হয় বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এই সমস্যাগুলো কেটে যায়। আমি আগামী দিনে ওদের এই প্রচেষ্টাকে যাতে সফল হয় তার জন্য শুভকামনা জানাই। দাশগুপ্ত, বিচিত্রপত্র এই নামটার সঙ্গে মনে হয় এই সময় আমরা যারা লেখালেখি করি, যারা আমরা পাঠক অথবা সংস্কৃতির বিভিন্ন ভাগের সঙ্গে জড়িত বা চর্চা করি, তাদের কাছে নতুন করে এই নামটার পরিচয় করে দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয়। খুব অল্প সময়ের মধ্যেই বাংলার পাঠককুলের মন কেড়ে নিয়েছে বিচিত্রপত্র, তাদের বিচিত্র চিন্তাভাবনা এবং লেখনী শৈলীর মাধ্যমে। কি নেই তাতে? সাহিত্যের বিভিন্ন ধারার রচনা, এই সময় যারা লিখছেন অর্থাৎ সমকালীন লেখকদের লেখা তো থাকেই, এ ব্যতি রেখে যারা বাংলার কথিত যশা লেখক ছিলেন এক সময়, তাদের রচনা, বিভিন্ন চিঠিপত্র যেগুলো সাহিত্য জগতের ইতিহাসে, সংস্কৃতি জগতের ঐতিহাসিক দলিল, সেগুলো সংস্কৃতি জগতের বিভিন্ন খবর, সমস্ত কিছু 2 মিনিটের মধ্যে আমাদের তুলে দিয়েছে বিচিত্রপত্র। সম্প্রতি শুনতে পেলাম যে বিচিত্রপত্র ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হচ্ছে। এটা অত্যন্ত ভালো খবর, কারণ বিচিত্রপত্রের নাম গত কয়েক বছর ধরে শুধু বাংলার পাঠকদের কাছে নয়, বাংলার বাইরের যারা পাঠক আছেন, যারা রাজ্যের বাইরে বসবাস করেন অথবা দেশের বাইরে থাকেন, তাদের কাছেও ছড়িয়ে পড়েছে এবং তারা খুব আগ্রহী ছিলেন পত্রিকাটার সম্বন্ধে। কিন্তু সব জায়গায় তো আর পত্রিকা পৌঁছে দেওয়া সম্ভব হয় না, তাই ফর্মে যে বিচিত্রপত্র তাদের কাগজটাকে প্রকাশ করতে চলেছে, তাতে হচ্ছে বহির্বঙ্গের বা আমাদের দেশের বাইরে যে সমস্ত বাঙালির সংস্কৃতিমনা লোকজন আছেন, যারা পাঠক পাঠিকা আছেন, তাদের এতদিনের যে ইচ্ছা সেটা সম্পূর্ণ হতে চলেছে বলে আমার মনে হয়। আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিচিত্রপত্রের সঙ্গে সংযুক্ত সবাইকে, বিচিত্রপত্রের পাঠকদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। হঠাৎ হাতে এলো, নাম বিচিত্রপত্র, খুব ইন্টারেস্টিং, ক্যালিগ্রাফিটা খুব সুন্দর। পরে শুনলাম সেটা সন্দীপ রায়ের করা। একেবারে কতগুলো তরুণ ছেলে, কেউ কলেজের সীমানাও পেরোয়নি, তারা একটা অসাধারণ পত্রিকা এই মুহূর্তে প্রকাশ করছে। আমাদের সকলের গর্ব হওয়া উচিত এই পত্রিকায় ওদের ডেডিকেশন এবং কাজ এবং বিষয়ের পরিধি দেখলে। অবনীন্দ্র সংখ্যা, সত্যজিৎ সংখ্যা, সৌমিত্র সংখ্যা, শেষের দিকে সংখ্যাগুলো তো একেবারে যাকে বলে সাংঘাতিক জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা বললে যে আমরা সাধারণভাবে বুঝি যে লঘু করে দেখা হয়, একেবারেই তা নয়। প্রত্যেকটি পাঠকের মন স্পর্শ করেছে এই পত্রিকা। এই পত্রিকাকে আমি অসম্ভব একটা সম্মানের চোখে দেখি। সম্পাদকদের সাদর সম্ভাষণ জানিয়ে সবসময় এদের সঙ্গে ফোনে আমার প্রায়শই কথাবার্তা হয়, এতে অনুষ্ঠানে আমি যোগ দিয়েছি। এই পত্রিকার আমি আরো বেশি প্রসার এবং প্রচার কামনা করি, কারণ বিচিত্রপত্র হয়তো আগামী দিনের বাংলার পত্রিকার মধ্যে অন্যতম একটি সেরা পত্রিকা হয়ে উঠতে চলেছে। আমরা সবাই অপেক্ষায় আছি। এই তরুণ সম্পাদক এবং এর সঙ্গে যারা যারা যুক্ত আছেন, প্রত্যেকটি মানুষকে, যারা সামনে আছেন, যারা আড়ালে আছেন, প্রত্যেকটি মানুষকে সাদর অভিনন্দন, শুভেচ্ছা। এই বলে আমি বিচিত্রপত্রকে আবার সাদর সম্ভাষণ জানাচ্ছি। সবে 3 পেরিয়ে 4-এ পড়েছে। এত অল্প সময়ের মধ্যে এভাবে পাঠকের হৃদয় জয় করতে খুব কম পত্রিকাই পারে। বিচিত্রপত্র তার বৈচিত্র্যময় ভান্ডার পাঠকের সামনে তুলে ধরেছে, পাঠক
আপ্লুত হয়েছে। খুব ইদানিং কালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপর, অবনীন্দ্রনাথের ওপর, খুব সম্প্রতি মাসখানেক আগে সত্যজিৎ রায়ের ওপর অসাধারণ একটি সংখ্যা বিচিত্রপত্রের নব্য যুবকেরা, সৌরদেব, সৌম, কান্তি, অয়ন, এরা নিজেদের উজাড় করে এই পত্রিকাকে সাজিয়েছে। অনেক সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে, ওদের প্রতিবন্ধকতা আছে, আমি জানি। সবকিছু অতিক্রম করে, শুধু ভালোবাসাকে সম্বল করে তারা এগিয়েছে। বিচিত্রপত্র শহরতলি পেরিয়ে, গ্রাম বাংলা পেরিয়ে, বাংলার সীমান্ত পেরিয়ে, অন্য রাজ্য ছাড়িয়ে এখন বিদেশে পাড়ি দিতে চাইছে। বিচিত্রপত্রের ওয়েবসাইট হচ্ছে, সামনে রোববার তার সূচনা হবে। ওয়েবসাইটের মাধ্যমে বিচিত্রপত্র সংক্রান্ত যাবতীয় তথ্য, অনেক দুষ্প্রাপ্য নথি, পুরনো সংখ্যা দেশান্তরে পাঠকও পড়তে পারবেন। বলা যায় বিচিত্রপত্র সর্বত্রগামী হয়ে উঠছে। তাদের এই যে ওয়েবসাইটের সূচনা, ই ভার্সনের সূচনা, এই প্রয়াসকে আমি অন্তরের সাধুবাদ জানাই। আর অনেক অনেক শুভেচ্ছা রইল, শুভ কামনা রইল। বিচিত্রপত্র আরো বেশি পরিমাণে পাঠকের হৃদয় জয় করবে, আরো সাফল্য পাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। পত্রিকার এতদিনের যে উদ্যোগ ছিল তা শুধু ছাপার অক্ষরে, কিন্তু পাঠকদের বিপুল চাহিদার কথা মনে রেখে, বিশেষ করে দেশের বাইরে বাঙালি পাঠকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে বিচিত্রপত্র এবার ই বিশ্বে নতুন পুরনো সমস্ত সংখ্যার ইবুক ভার্সন থেকে শুরু করে বিচিত্রপত্রর নিজস্ব আর্কাইভ থেকে বহু দুষ্প্রাপ্য নথিপত্র, কাগজ, পাণ্ডুলিপি, ছবি, চিঠি ইত্যাদি সবই এবার সাধারণ পাঠকদের হাতের মুঠোয় একটি ক্লিকে বিচিত্রপত্র ওয়েবসাইটে। আগামী 6 জুন রবিবার আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি বিচিত্রপত্রের এই ওয়েবসাইটটির উদ্বোধন করা হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার, আমি সৌম। বিচিত্রপত্রর ওয়েবসাইটের আজ শুভ উন্মোচন বা বলা ভালো শুভ উদ্বোধন হবে। উদ্বোধন করবেন যথারীতি আমাদের বিচিত্রপত্রের উপদেষ্টা শ্রী সন্দীপ রায়। আমরা তার জন্য অপেক্ষা করছি। তিনি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তার এর আগে তিনি আরেকটি লাইভ অনুষ্ঠানের মধ্যে আছেন, পারিবারিক একটি ক্ষেত্রে। কাজেই আমরা তার জন্য একটু অপেক্ষা করছি। তার আগে আমি বিচিত্রপত্রের ওয়েবসাইটের শুরুটা যেমন আগে, পরে তো আমি শুনবো, অয়নের কাছে যাব। তার আগে আমি আমাদের বড় সম্পাদক, মানে আমাদের 3 জনের মধ্যে সিনিয়র বয়সের দিক থেকে, আমি সৌরদীপদার কাছে যাব যে বিচিত্রপত্রের শুরুটা নিয়ে যদি ও একটু আমাদেরকে শোনায়। আসলে আমি, সৌম এবং অয়ন, আমাদের 3 জনের জবে থেকে আলাপ হয়েছে, তবে থেকে আমাদের একটা প্ল্যান ছিল পত্রিকা করা। কারণ আমরা 3 জনেই সন্দেশী, প্রতিনিয়ত পত্রিকা সম্পাদনা এগুলোর সঙ্গে আমাদের নিত্য যোগাযোগ যেটা বলে। কিন্তু কোথাও গিয়ে না সেই কনফিডেন্স আমরা পাচ্ছিলাম না যে এই পত্রিকা আমরা করাটা করে উঠতে পারবো। এবং তারপর আমরা শুরু করলাম সন্দেশ 100-র কাজ।
আপনারা জানেনই হয়তো আমরা সন্দেশ পত্রিকার উপর একটি ডকুমেন্টারি করেছি, যে ডকুমেন্টারি করতে গিয়ে আমাদের সন্দেশের যে সম্পাদনার পুরো ইতিহাস, অর্থাৎ ভূপেন্দ্র কিশোর থেকে সুকুমার রায় এবং পরবর্তী ক্ষেত্রে সন্দীপ রায় পর্যন্ত এই এত বড় যে জার্নিটা আমাদের এইটা কভার করতে হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সম্পাদনার বিষয়ে আমরা আরো বেশি আস্তে আস্তে ইন্টারেস্টেড হয়ে পড়ি। এবং তারপরে 2018 বইমেলাতে আমি, সৌম্য এবং অয়ন আমরা তিনটে বইয়েরও সম্পাদনা করি। কাজেই এই সম্পাদক হিসেবে হাতে খড়িটা 2018 বইমেলাতেই হয়ে যায়। ফলে কি আমাদের পত্রিকা করার ইচ্ছেটা আরো কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু ইচ্ছে বাড়লেও না, সেই আত্মবিশ্বাসের একটা অভাব ছিল যে আদৌ করতে পারবো কি পারবো না। তাই আমরা বইমেলা শেষ হওয়া মাত্র এই তিনজন গিয়ে দ্বারস্থ হয় সেই মানুষটার কাছে, যার গাইডেন্স, অ্যাডভাইস এবং কিছু কিছু ক্ষেত্রে বকু নিউজ আমাদের একদম মোক্ষম দেওয়া হিসেবে কাজ করে। এবং সন্দীপ রায়, তারপর যেটা হলো, সন্দীপ কাকু আমাদের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলেন যে কিভাবে পত্রিকা আমরা করতে চাই না করতে চাই। এবং শেষে উনি দুটো কথাই বললেন, হ্যাঁ তোমরা পত্রিকা করতেই পারো, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রেখো, নতুন ভাবে বিষয়গুলোকে প্রেজেন্ট করতে, একঘেয়ে যেন কিছু না হয়ে যায়। এই কথাটাই আমাদের পত্রিকার মূল মন্ত্র একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তারপরে আমরা এবং সিনিয়র সন্দেশীরা মিলে বিচিত্রপত্র সম্পাদনা শুরু করি। মানে একদম প্রথম সংখ্যা আমাদের গুটি গাইন বাঘাবাইন 50, সেখান থেকে শুরু করে সাম্প্রতিক সংখ্যা 70 প্রায় 100। অর্থাৎ পুরো একটা সার্কেল শেষ করার পর অবশেষে আমাদের ওয়েবসাইটের বিষয়টা আসছে। ওয়েবসাইট করার কথা আমাদের মাথায় এসেছিল ঠিকই, কিন্তু আমার প্রত্যেকে যেহেতু একটু ওল্ড স্কুল, বা আপনারা বিচিত্রপত্র পাতা উল্টালেই দেখতে পারবেন যে একটা পুরনো ছাপ রয়েছে বিচিত্রপত্রের লেআউট স্টাইল সবকিছুতেই। ওয়েবসাইট করাটা না আগে সেইভাবে ঠিক আমাদের মাথায় এলেও ঠিক করে উঠতে পারতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেখানে আমরা প্রত্যেকে গৃহবন্দী এবং প্রতি মুহূর্তেই ডিজিটাল কথাটার অর্থ বা প্রয়োজনীয়তা অনুভব করছি, তাই এইবার ভাবলাম যে না, এবার ওয়েবসাইট শুরু করতেই হবে। ফাইনালি আজকে ওয়েবসাইটে লঞ্চ হতে চলেছে। তো ওয়েবসাইট নিয়ে তো ফার্দার আলোচনা হবেই, সন্দীপ কাকু আমাদের মধ্যে চলে এসেছেন। আমি শেষে একটা কথা বলেই শেষ করতে চাই, সেটা হলো আমরা যেটা প্রথমেই চেয়েছিলাম যে নতুনত্ব মানুষকে দেওয়া, এরকম আমরা এটাই চাইছি যে শুধুমাত্র আমাদের শহর, আমাদের রাজ্য, আমাদের নয়, গোটা পৃথিবীর বাঙালি পৌঁছে যায়। এই উদ্দেশ্যটা আশা করি আপনারা নিজেদের সাংস্কৃতিক খিদে মেটাতে পারবো। এই তো সন্দীপ কাকু চলে এসেছেন আমাদের মধ্যে। সন্দীপ কাকু শোনা যাচ্ছে? আপনার সাউন্ড একটু ডিস্টার্ব করছে। হেডফোন ইউজ করলে সাউন্ডটা আসছে না, সাউন্ডটা শোনা যাচ্ছে না। আপনার হেডফোন থাকলে সৌমতি মিউটটা। ওকে, একটু টেকনিক্যাল গোলমাল হচ্ছেন। সন্দীপ কাকু চেষ্টা করছেন সাউন্ডটাকে ঠিক করবার। আমি তার আগে এবার একটু অয়নের কাছে চলে যাব, ততক্ষণ সন্দীপ কাকু আশা করি টেকনিক্যাল সমস্যাটা মিটবে। অয়ন আমাদেরকে একটু যদি ওয়েবসাইটটা কেন, এই ব্যাপারটা যদি একটু ছোট করে যদি গুছিয়ে বলে অয়ন। হ্যাঁ, ওয়েবসাইটটা কেন মানে আমি প্রথম থেকেই এটা, যেটা সৌরদীপদা বললো যে আমরা খানিকটা তো ওল্ড স্কুল, তবে ওল্ড স্কুল মানে আমরা সেই অর্থে ওল্ড স্কুল কোনোদিনই হতে চাইনি সেই রকম ভাবে যে একটা জিনিসকে আঁকড়ে ধরে বসে থাকা, তার কোন রকম মানে সময়ের সাথে নিজেকে সেইভাবে ব্যালেন্স করে নেওয়া বা অ্যাডজাস্ট করে নেওয়া যেটা বলে, সেইটা আমরা কখনো করবো না এরকম মেন্টালিটি আমাদের কখনোই ছিল না। আমাদের বরং উল্টোটাই ছিল, কারণ আমাদের যারা আমাদের ইন্সপিরেশন বা যাদের দেখে আমাদের এই সম্পাদনা জিনিসটাতে আগ্রহ বেড়েছে, সম্পাদনা বিষয়টাতে আগ্রহ বেড়েছে, যেমন সত্যজিৎ রায়ের কথা যদি ধরি বা সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, এরা প্রত্যেকেই কিন্তু মানে একটা সময়ের সঙ্গে যে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, সময় উপযোগী করে তোলা যে একটা বিষয়, সেই বিষয়টা অত্যন্ত মানে বেশি ভাবে তারা ফলো করেছেন এবং
মানে সকলকে শিখিয়েছেন বলে আমার মনে হয়, সকলের কাছেই সেটা শিক্ষণীয়, এবং সেইটাই আমরা ফলো করতে চেয়েছিলাম। এবং আমাদের প্রথম থেকেই মানে মাথায় ছিল যে একদম হ্যাঁ, সামান্য কিছু বলে টেকনিক্যাল গোলমাল হচ্ছিল, তাই জন্য। ঠিক আছে, হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ, তো তো আমরা তখন প্রথমে একদম ভাবিনি। প্রথমে আমাদের যেটা হয়েছিল, আমরা পত্রিকা প্রকাশ করলাম, আমরা বেশি মানে বিশেষত হার্ড কপির দিকেই, মানে ফিজিক্যালি আমরা ম্যাগাজিন যেটা বলে, যেটা পত্রপত্রিকা আমাদের বাংলার বাজারে হয়ে এসছে এতকাল, সেটাতেই আমরা বেশি আগ্রহী ছিলাম এবং সেটার দিকেই নজর দিয়েছিলাম। কিন্তু পাশাপাশি আমরা খবর পাচ্ছিলাম এবং দেখছিলাম যে ই ম্যাগাজিন বা ই ভার্সন, এটা যত দিন যাচ্ছে সেটার কিন্তু প্রয়োজনীয়তা উত্তরোত্তর বাড়ছে। এবং আলটিমেটলি যেটা হলো, গত বছর থেকে আমরা জানি যে পুরো দুনিয়াটাই বন্ধ হয়ে গেল, তার কাজকর্ম সবই আটকে পড়লো। মাঝখানে কিছুদিন খুলেছিল, সেটা খুবই অল্প সময়ের জন্য, কিন্তু আবার সেই একই পরিস্থিতিতে আমরা রয়েছি এবং কদিন চলবে সেটা আমরা এখনো জানি না। তো সেখানে আমরা এই এই এক বছরে আমরা আরো বেশি করে এই যে ইন্টারনেটে যাওয়ার, ওয়েবসাইট করার, ই ম্যাগাজিন ই ভার্সনে যাওয়ার এই গুরুত্বগুলো আমরা বুঝলাম। এর আগে আমরা শুধু ভেবেছিলাম যে বিদেশের পাঠকদের জন্য যদি এই ব্যবস্থাটা করা যায়, কারণ বিদেশের পাঠকরা আমাদের যারা রয়েছেন তারা বারবার আমাদের জানিয়েছেন যে কি করে আমরা বিচিত্রপত্রকে কাছে পেতে পারি, কারণ বিদেশে সত্যি বলতে কি আমাদের পৌঁছানো সম্ভব হয়নি সেইভাবে, কারণ ডাক ব্যবস্থার কিছু জটিলতা আছে, সেই কারণেই হয়নি মূলত। তো যাই হোক, তো সেইগুলো মাথায় রেখে এবং এখন বর্তমান পরিস্থিতিতে আরো বেশি করে ই ভার্সনে যাওয়ার যে গুরুত্ব, সেটা আমরা বুঝতে পেরে শেষ পর্যন্ত গত এক মাস ধরে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি। এখনো সেটা সবই একদম খুবই একটা প্রাথমিক অবস্থায় রয়েছে। আরো সেটা যত দিন যাবে আমরা সেটা আপডেট করবো, এবং আরো আমাদের নানা রকম প্ল্যানিং রয়েছে এই ওয়েবসাইটটা নিয়ে। কারণ যা বুঝতে পারছি যে এই অবস্থায় এখন আমাদের মোটামুটি আরো আগামী কিছুদিন চলবে এইভাবেই। ফলে সেখানে আমার মনে হয় এই ওয়েবসাইটের গুরুত্বটা থাকবে, এবং সেই গুরুত্বটা বুঝিয়ে আমরাও এগিয়ে চলবো আমাদের চিত্রপত্রের জয়যাত্রার। এবারে আমরা সরাসরি ওয়েবসাইটটাতে চলে যাব। সন্দীপ কাকু, আপনি একটু খেয়াল রাখবেন স্ক্রিনটা, আমি দেখাচ্ছি। এই ভার্চুয়ালি সবটা করতে হচ্ছে, এখন আর ক্লিক করে উদ্বোধন করার কোনো সুবিধা নেই। কাজেই এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি এখান থেকে একটু স্ক্রল করে দেখানোর চেষ্টা করছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে, মানে ওয়েবসাইটের লিংকটা হচ্ছে www.bichitrapatra.com। ঠিক আছে। এখানে আমাদের বিভিন্ন স্লটে ভাগ করা হয়েছে, যেমন এখানে আমাদের কথাতে একটা বিচিত্রপত্রের মোটামুটি একটা পত্রিকাটা সম্বন্ধে একটা ধারণা লোকেরা পাবেন। যেটাকে ইংলিশে আমরা অ্যাবাউট আস বলে থাকি। এক্স্যাক্টলি। দ্বিতীয়ত দ্য বিচিত্রপত্র ফাউন্ডেশন, যেটা আমাদের তৈরি হচ্ছে, যে বিভিন্ন রকম ওয়েলফেয়ার কাজ এবং বিচিত্রপত্র পত্রিকাটার প্রকাশ করার জন্য যে ফাউন্ডেশন, একটা ট্রাস্ট আমরা তৈরি করছি, সেটার বিভিন্ন রকম কাজ। যেমন নিচেই আমরা অলরেডি দেখতে পাচ্ছি একটা আমাদের ব্যানার শো করছে যে দ্য বিচিত্রপত্র ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিত প্রকল্প, যেটা আমরা কলেজ স্ট্রিট বইপাড়া ও টালিগঞ্জ সিনেমা পাড়ার অসহায় কর্মীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে যে ক্রাউড ফান্ডিং প্রকল্পটা অলরেডি চলছে, তার একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি। এরপর একটা ফটো সেকশন আছে, আমি সেখানে দেখাচ্ছি। ফটো সেকশনটাতে বিভিন্ন রকম আমাদের যে অনুষ্ঠান হয়েছে, যেমন এখানে লীলা মজুমদার মেমোরিয়াল লেকচার প্রথম বর্ষ যেটা হয়েছিল, আনফর্চুনেটলি এবছর আমাদের দ্বিতীয় বর্ষ আমরা এখনো করতে পারলাম না এরকম সিচুয়েশনের জন্য। সেখানে একের পর এক আমরা ছবিগুলো সমস্ত দেখতে পাচ্ছি, আর্কাইভে আমাদের এখানে রয়েছে ফটো গ্যালারির মধ্যে এইভাবে। এছাড়া তারপরে ভিডিওতে আমাদের যেমন একটা প্রথমে একটা ভিডিও আমরা আশা করি পাবো। আমরা এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা ভিডিও দেখতে পাচ্ছি, যেখানে উনি বিচিত্রপত্র সম্বন্ধে একটা কথা বলেছিলেন। এটা একটু আমরা শুনি। সাউন্ড আসছে? এখনো আসছে না? না, অডিও মিউট। কোনো সাউন্ড আসছে না? না, তো কম্পিউটারের সাউন্ডটা বোধহয় বাড়াতে হবে বা কিছু দেখা। না, সব তো বাড়ানোই আছে। এনিওয়ে, তার কোনটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে, আমি যাই হোক, এর মধ্যে ঠিক আছে।
এরপরে আর্কাইভ সেকশনে আমরা এটা আপডেট করতে থাকবো। যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর একটা চিঠি, এটা বিচিত্রপত্রতে 2018 কিংবা 2019-এর শারদীয় সংখ্যায় বেরিয়েছিল। 19-এর শারদীয় সংখ্যায় বেরিয়েছে। 19-এর শারদীয় সংখ্যায় বেরিয়েছিল, সেইটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আস্তে আস্তে যাবে। এরপরে অন্যান্য সংখ্যায় আমরা এখানে বিচিত্রপত্রের সমস্ত সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু ভিউ ইবুক থাকলেও এই মুহূর্তে ইবুক পাওয়া যাবে না, ইবুকের কাজ চলছে। আস্তে আস্তে প্রত্যেকটা সংখ্যারই আমরা ইবুক পেয়ে যাব, সেটা সেইভাবে আমাদের কাজ এগোচ্ছে। এরপরে কিংবদন্তি পাবলিশার্স, আমরা জানি যে বিচিত্রপত্রের সঙ্গে যে আমাদের একটা পাবলিকেশন, যেটা রাহুল মজুমদার তার নিজস্ব পাবলিকেশন ছিল, অলরেডি তার থেকে 2টি বই আমরা নতুন করে পাবলিশ করতে পেরেছি। একটা ইন্দিরা দেবী চৌধুরানী রবীন্দ্র স্মৃতি সংগ্রহ, আর একটা লীলা মজুমদারের মানিকের কথা সত্যজিৎ রায় শতবর্ষ উপলক্ষে। এরপরে আরো কিছু বইয়ের কাজ চলছে, একে একে পরিস্থিতি স্বাভাবিক হলে বেরোবে। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট সেকশন আমরা নাম দিয়েছি লেখনী। লেখনী সেকশনটার নামটা আমি সন্দীপ কাকুকে একটু বলতে চাই, এটার নামটা সৌরদীপ দা ভেবেছে, কারণ আমরা গোরস্থানের সাবধান থেকেই যেহেতু বিচিত্রপত্র নামটা নিয়েছিলাম, কাজে এখানে লেখনী নামটা আমরা বেছে নিলাম, যেহেতু হয় লেখনী নয়তো বিচিত্রপত্র, কাজে লেখনী বা বাদ যায় কেন, সেই কারণে লেখনী বলতে এখানে বিচিত্রপত্রতে প্রকাশিত যে সমস্ত মানে আমরা বিচিত্রপত্রকে যেরকম বাস্তবে নিয়ে এসেছি, লেখনীকেও বাস্তবে নিয়ে এলাম ওয়েবসাইটের মাধ্যমে। তো লেখনীতে আমরা বিচিত্রপত্রতে প্রকাশিত লেখার থেকে কিছু বাছাই লেখা এবং এরপরে নতুন কিছু লেখা আমরা আমন্ত্রণ জানাবো পাঠকদের কাছে বা লেখকদের কাছে, যে আপনারা লেখা পাঠান, সেগুলো আমরা ওয়েবসাইটে প্রকাশ করব, কারণ সবসময় জায়গার অভাবে পত্রিকায় সরাসরি প্রকাশ করা যায় না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সেকশন। এরপরে নিউজ সেকশনে আমরা বিচিত্রপত্র ওরিয়েন্টেড এবং আমাদের যে এর আগে ডকুমেন্টারি হয়েছে বা লীলা মজুমদার মেমোরিয়াল লেকচার, বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলোর বিভিন্ন খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল ইত্যাদি যে কোনো জায়গায় যা যা টেলিকাস্ট হয়েছে বা প্রিন্টেড হয়েছে, সেগুলো আমরা এখানে একটা সমস্ত এক জায়গায় আমরা এইগুলো পাবো। এই মোটামুটি আমাদের একটা দাঁড় করানো হয়েছে। আমরা চেষ্টা করছি এটাকে আরো ভাবে মানে যাতে আপডেট করা যায়। আমরা আশা করছি আমরা মানে পাঠকদের তরফ থেকে আমরা সাহায্য এবং সহায়তা পাবো এই আর্কাইভ সেকশনকে বিশেষ করে আরো মজবুত করবার জন্য। এই তো আমরা এবারে একটু সন্দীপ কাকুর কাছে চলে যাব। ঋদ্ধিদা যদি একটু শুরু করো। সন্দীপ দা যদি প্রথমে উদ্বোধনটা করে দেন। তো কিভাবে করব বলো? আর কোনো উপায় নেই, আপনি জাস্ট বলুন যে শুভেচ্ছা জানিয়েই শুরু করুন। আর ইবুক উদ্বোধন করলাম, শুভেচ্ছা রইল, আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা সন্দীপ দা, আপনার কাছ থেকে যদিও অনেক দেরি হয়ে গেছে, আমি just ছোট করে কিছু কথা জেনে নিতে চাই যে আগামীকালে আপনি পত্রিকাতে আর কি ধরনের লেখা সাজেস্ট করেন বা পত্রিকার চেহারাটা আপনার মতে কি রকম হওয়া উচিত বলে আপনি মনে হয়? যেহেতু মূলত নন ফিকশন পত্রিকা করেই ওরা চালাচ্ছে, তো সেইভাবে সেই দিক থেকে আরো কি ধরনের লেখা? দেখো এখন তো মোটামুটি ঠিকই আছে, ভালোই যাচ্ছে এবং কাটতিও ভালো, কাজে সব মিলিয়ে কোনো ইমিডিয়েটলি কোনো চিন্তা ভাবনার কারণ দেখছি না আমি। তবে ওই মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সেই জায়গাটা মেনটেন করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। এটা খুব ডিফিকাল্ট বলে আমার মনে হয়, কারণ অত সাবজেক্ট নেই, মানে কাটার মতো সাবজেক্ট ওরকম নেই, বুঝতে পারছো? সেটাই হচ্ছে আমার চিন্তা, আর কিছু না। যে মানে আর কত, মানে ঠিক আছে উত্তম বাবু হলো, তারপর কি, তারপর কি খুব একটা বড় ব্যাপার, তারপর কি? কারণ দেখো অনেক জিনিস করা যায় যেগুলো হয়তো অত পপুলার লেভেলে যেতে পারবে না, বুঝতে পারছো? অ্যাটলিস্ট তোমার সেগুলো হয়তো ভালো, কিন্তু খুবই ভালো সাবজেক্ট হিসেবে, ভালো টপিক হিসেবে ভালো, কিন্তু সেগুলো ভালো বাজারে কাটবে না, সেটার একটা তো ব্যাপার আছে। সেই সব জিনিস একটু চিন্তা ভাবনা করতে হবে বলে আমার মনে হয়। আর এখন যখন এই ওয়েবসাইট হয়েছে, ওয়েবসাইটের সবচেয়ে প্রবলেম কি জানো তো, ওটাকে কনস্ট্যান্টলি আপডেট করা, করা মানে একটা ফুল টাইম জব ইনফ্যাক্ট এখন সেটা। মানে যতগুলো তোমার জিনিস আছে, যতগুলো ক্যাটেগরিজ রয়েছে, সেগুলোকে প্রত্যেকটা মানে কনস্ট্যান্টলি তোমার একটা রিনিউ করা, আপডেট করা, আপগ্রেড করা,
তা না হলে তো লোকেরা ভিজিট করবে না। মানে 2 মাস বাদেও দেখে যদি একই জিনিস মেটেরিয়াল আছে তাহলে মানে মানে কমে যাবে আর কি। মানে হিট যাকে আমরা বলি সেটা কমে যাবে। কাজেই এবং ন্যাচারালি ভিউয়ারশিপটাও তো সেইভাবেই বাড়ে, পত্রিকা সম্বন্ধে খবরাখবর আপডেট করা রীতিমতো, মানে টাইম টু টাইম। কাজেই এটাকে ভীষণ সিরিয়াসলি এবং ভীষণ মানে সিরিয়াসলি মেনটেন করতে হবে এবং মানে অ্যালার্ট থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে খুব মুশকিল, আর সাবজেক্ট হিসেবে তুমি যেটা বললে রেডি, সাবজেক্ট হিসেবে সেটা আমরা আলাদা করে এভাবে তো দুমদাম করে বলা যায় না। কাজেই আমরা আলাদা করে যখন আমাদের একটু লকডাউনের সিচুয়েশনটা একটু বেটার হবে, পরিস্থিতি বেটার হবে, তখন সামনাসামনি বসে এগুলো একটা ব্রেনস্টর্মিং সবসময় করা যায় বলে আমার বিশ্বাস। কিন্তু ওই মানে এখন প্রথমত পড়ার অভ্যেসটা এত কমে গেছে, সেটাও একটা ভাববার বিষয়, যে কারণে তোমার মানে সাবজেক্ট বাছাও একটা, আগে অনেক সিরিয়াস সাবজেক্ট নিয়ে ভালো জিনিস করা যেত জানো, কারণ এখন সেগুলো মানে দোপে টিকবে না বলে আমার নিজের বিশ্বাস। সেটাই খুব আনফরচুনেট একটা সিচুয়েশন হয়ে গেছে। আপনি সন্দীপ কাকু খুব বলেন যে এখন এক্সক্লুসিভিটিটা সত্যি চলে গেছে, মানে কোনো একটা জিনিস পত্রিকায় ছাপা হলো, যেদিন বেরোলো বিকেল বেলায় দেখা যাচ্ছে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। সেই তো এটা একটা খুব বড় সমস্যা, মানে খুব ইম্পর্টেন্ট ফিচারের ক্ষেত্রে। আর একটা জিনিস মনে হয় সন্দীপ দা, যে মানে কোনো জিনিসই টাটকা থাকছে না, এই হচ্ছে আরেকটা জিনিস মনে সন্দীপ দা, যে চিত্রনাট্যগুলো যেভাবে ছাপা হচ্ছে পত্রিকায় এখন অব্দি যেরকম ভাবে করা হচ্ছে, আপনার কাছে কোন মডেলটা আদর্শ বলে মনে হয় চিত্রনাট্য ছাপার ক্ষেত্রে? কি আপনি কি এক্ষণের ওই মডেলটাই ফলো করতে বলেন কিছুটা, নাকি আরো সেটাকে ব্রাশ আপ করে কিছু টেকনিক্যাল জিনিস? এটা দেখো, এটা এক্ষণের মডেল না, এটা একেবারে সত্যজিৎ রায়ের মডেল। সত্যজিৎ রায়ের মডেলটা যদি ফলো করা হয়, সব থেকে সিম্পলেস্ট মডেল এবং নাটকের মতো একেবারে, এবং সিকোয়েন্স ভাগ করে, পরিচ্ছেদ ভাগ করে, মানে মানে সেটাও যে খুব একটা দরকার তা নয়। হ্যাঁ, সিকোয়েন্স হতে পারে, আর মিনিমাম তোমার টেকনিক্যাল কচকচি মিনিমাম, মানে সেখানে লোকেদের এখন প্রত্যেক সময় যদি তুমি মিড শট, লং শট, ক্লোজ আপ এরকম চেষ্টা করো, এটা ভীষণ ঠক্কর খেতে হয়। যেরকম আমরা ফিল্ম পত্রিকার জার্নাল গুলোতে দেখে থাকি, যেরকম চিত্রনাট্য ছাপা মানে তো উনি সেরকম ভাবে ছাপাননি, মূলত ওটা ডায়ালগ প্রধান, সংলাপ প্রধান, একদম মানে তুমি নাটক একটা নাটক পড়া হচ্ছে, ফিল্ম নয়, একটা নাটক, তার সাথে সাথে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা থাকছে। হ্যাঁ, সে তো বটে, সেসব তো থাকবেই, কিন্তু মানে ওই মানে দেখো, মানে এটা তখন এক সময় করা হতো যে যারা একটু তোমার টেকনিক্যালি যারা তো মানে ভবিষ্যতের পরিচালক সব, বুঝতে পারছো, তাদের জন্য এটা করা হতো। এখন তো তার কোনো প্রয়োজন নেই, এখন এখন আর নেই। হ্যাঁ, এখন তো তুমি ছবিগুলো দেখতে পাচ্ছ, মানে ক্লিক অফ আ বাটন তুমি সেই ছবিগুলো দেখতে পাচ্ছ। তাই তখন তুমি টেকনিক্যাল ব্যাপারটা ফলো করো না, সেটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু লেখার মধ্যে যত কম টেকনিক্যাল কচকচিতে যাওয়া যায় ততই ভালো বলে আমার নিজের বিশ্বাস। ঠিকই। আর সমত তোদের যদি কোনো প্রশ্ন থাকে কর, আমি তারপর। হ্যাঁ, এটা সন্দীপ কাকু অনেকেই জিজ্ঞেস করেছেন, এর মধ্যেও আবারও অনেকে প্রশ্ন রাখছেন, আমি দেখতেও পাচ্ছি যে এই যে দ্বিতীয়বারের যে কোভিডের এটা প্রকোপটা হলো, তাতে করে আবার একটা মানে নতুন করে পুরো বিষয়টা গোলমাল হয়ে গেল, কেটে গেল। তো এই সত্যজিৎ শতবর্ষ নিয়ে অনেকেই জিজ্ঞেস করছেন যে 2022-এর 1 মে, মানে 2রা মের আগে অব্দি সময়টা আছে এখনো হাতে, তো সেটা আপনি নিজে, আপনার কি ইচ্ছা, আপনি কি কোনো পরিকল্পনা ভাবছেন যে যদি পরিস্থিতি ঠিক হয় এগুলো করা যেতে পারে? আপনি যদি একটু বলেন। দেখো, অনেক কিছু তো পরিকল্পনা ছিল, সবই তো তোমার গোলমাল হয়ে গেল এটার জন্য। নিশ্চয়ই, সে তো ঋদ্ধিও জানে, ঋদ্ধির সঙ্গে আমরা বহুবার বসেছিলেন একটা এক্সিবিশনের কথা, তো বিশেষ করে যেটা বিভিন্ন শহরে ঘুরবে, এরকম তো একটা পরিকল্পনা হয়েছিল। টুরিং এক্সিবিশন হয়েছে, মানে একটা না, আমরা তো মাল্টিপল এক্সিবিশন ভেবেছিলাম যে বিভিন্ন ফ্যাসেটস নিয়ে, যদি বাবার বিভিন্ন দিক নিয়ে এক্সিবিশন গুলো করা যায়, সেটা তো আমরা ভেবেইছিলাম। বই তো পাবলিশড হচ্ছে, বই এবং ম্যাগাজিন, তোমাদের মতো ম্যাগাজিন ইত্যাদি, সেসব তো হচ্ছেই, বই তো হচ্ছেই। যেমন 3 রেজ, তো মানে আমি 3 রেজের ভীষণ ভালো ফিডব্যাক পাচ্ছি চতুর্দিক থেকে, তো সেটা কথা নয়, সেটা তো বটেই, কিন্তু মানে আমরা চাই ফিজিক্যাল ব্যাপারটা হোক, ফিজিক্যালি হোক, তা না হলে কোনো মজা নেই। এই ভার্চুয়াল আমরা কজন কথা বলছি, এটা কোনো মজার ব্যাপার? আমার তো মজা রাবিশ একটা ব্যাপার। আপনি তো নিশ্চয়ই চাইবেন না এবছরের শেষের দিকে যদি
একটা সুযোগ আসে তাহলে করা নিশ্চয়ই যেতে পারে। নিশ্চয়ই এবছরে অবশ্যই করা যেতে পারে, এক্সিবিশন করা যেতে পারে। মানে বই পাবলিকেশন তো হবেই, বা ধরো যেগুলো ওর মানে রিস্টোর্ড হয়েছে সেগুলো ভালো করে একবার দেখানো, হ্যাঁ, সেই এই ছবিগুলো প্রসঙ্গে ভালো করে সন্দীপদা দেখানো। আমার জিজ্ঞেস করার ইচ্ছে ছিল যে প্রোডাকশন স্টিল আপনি তো প্রচুর পেয়েছেন গত বছর লকডাউনের সময়তেই, তো সেগুলোকে কি আপনি এখন ক্যাটালগিং করছেন বা সেগুলো কি সেগুলো দেখো ভাবনা? না, মেইনলি যেটা আমার পাওয়া গেছে সেটা হচ্ছে মানে ফিল্মের স্টিল, মানে প্রোডাকশন স্টিলের থেকেও ফিল্মের স্টিল অনেক বেশি পাওয়া গেছে। সেগুলো তো সকলেই দেখেছে, ফিল্ম যারা দেখেছে না তাদের না কাছে সেগুলো তো নতুন বটেই, কিছু হ্যাঁ নয়। হ্যাঁ। মানে প্রোডাকশন স্কিলটা আমরা ডেফিনেটলি প্ল্যান করছি যে প্রোডাকশন স্কিলগুলো যদি ঠিকঠাক করে আবার সেই এক্সিবিশনে ইনক্লুড করা যায়, সে কি ধরনের এক্সিবিশন হবে তার উপর নির্ভর করছে, বুঝতে পারছো। এখন সে ফিল্মের উপর হলে তাহলে ডেফিনেটলি সেটা করা যায়, আর অবশ্যই করা একটা যায়। জিনিস সন্দীপদা, আপনার তরফেও তো আপনার তোলাও তো প্রচুর ছবি রয়েছে আমরা জানি স্টিল, তো সেগুলো এবং এগুলো নিয়ে কি পরবর্তীকালে কোনো অ্যালবামের কথা আপনি ভেবেছেন? কারণ আপনি তো অ্যালবামের বিভিন্ন কথা, বয়স থেকে হ্যাঁ সেটা আপনার তোলা ছবি রয়েছে। তুলছি সেটা যদি কেউ বার করতে চায় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রোডাকশনটা ভালো হতে হবে, এই হচ্ছে ব্যাপার। কেউ যদি এগিয়ে আসেন, সেরকম একটা প্রোডাকশন হয় তাহলে নিশ্চয়ই, কেন নয়, যেটার জন্য একটা আলাদা ড্রাইভ তো দিতেই পারা যায়, কোনো অসুবিধা নেই। আর তোমার ধরো মানে বিশেষ করে রে মেমোরিয়াল লেকচার, যেটা প্রতি বছরে আমাদের হতো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট বলে আমার মনে হয়। আর তোমার প্লাস মানে সেমিনার ইত্যাদি, সেই সব ব্যাপারটা আবার মূলত করতে হবে বলে আমার বিশ্বাস, কিন্তু সবই নির্ভর করছে তোমার এইটার উপরে, এই সিচুয়েশনটার উপরে নির্ভর করছে। যেমন আরেকটা আমাদের খুব বড় রকমের প্ল্যান আছে, এবং সেটা অনেক দূর অব্দি আমরা মানে ওটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি, সেটা হচ্ছে যে বাবার মানে মিউজিক অফ সত্যজিৎ রায়ের একটা লাইভ পারফরমেন্স, মানে একেবারে অ্যাকচুয়াল অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা লাইভ পারফরমেন্স, মানে একটা অর্কেস্ট্রা পরিকল্পনা বোধহয় অনেকটা হয়েও গেছিল, তাই না? অনেকটা হয়ে গেছিল একসময়, সেটা তারপরে মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিল, বাজেটের প্রবলেম হয়ে গেছিল। এখন আবার সেটাকে রিভাইভ করার চেষ্টা হচ্ছে, এবং সেটা মানে সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো জানুয়ারির প্রথম দিকটা একটা অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। সেটাই কাজেই নানা রকম প্রকাশনের ব্যাপারে মনে হলো সন্দীপ যে আপনি বলেছিলেন লেখাগুলো নিয়ে একটা যদি সংকলন করা যায়, সন্দেশে যেগুলো বেরিয়েছিল সেরকম একটা আপনার ভাবনাতে আছে। সেটা তো আমরা যেটা একটা আপনাকে বলেও ছিলাম, কথাও হয়েছিল, যেটা আশ্চর্য প্রাণী সন্দেশে যেগুলো বেরোতো, সেটা যে আপনি বলেছিলেন যে তার মূল সমস্যা ছবি নিয়ে, তো সেটা অনেকেই দেখো শুধু আশ্চর্য প্রাণী নয়, প্রত্যেকটা বাবার প্রত্যেকটা প্রবন্ধতেই ছবির কিন্তু প্রবলেম আছে, এবং উনি তো ন্যাশনাল জিওগ্রাফিকের চিঠি লিখে আনাতেন। হ্যাঁ সেটা তো মানে এখন পুরো জিনিসটা ভীষণ তো কমপ্লিকেটেড হয়ে গেছে না, আগের মতো তত সোজা নেই, কিন্তু প্রত্যেকটা। আর বাবা মেইনলি তোমার লিখেছেন একমাত্র ওই অ্যাটেনবরোর ডেভিড সাহেবের ইন্দোনেশিয়া অভিযানে উনি নিজে ছবি এঁকেছিলেন, সেটার একটা সুবিধা আছে, কিন্তু বাকি তুতানখামেনের সমাধি ইত্যাদি সব তোমার নস্ট্রাডামুস থেকে শুরু করে তোমার দা ভিঞ্চির খাতা থেকে শুরু করে সবই তোমার ভিজুয়াল লাগবে, প্লাস গরিলার বন্ধু, মানে ওই বিশেষ করে শিম্পাঞ্জির বন্ধু বা গরিলার বন্ধু, এগুলো সব তোমার মানে ডায়ন ফসি টসি সব তো বিভিন্ন সোর্স থেকে নিতে হবে। কাজে সেটা একটা বড় বাধা বলে আমার মনে হয়, মানে ছবির কপিরাইট, যেটা আজকাল আর কেউ মানেন না, সেটা আমাদের মানতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কপিরাইট সমস্যাটা এই কপিরাইটের ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্নই করতে চাই, এই যে এখন এই প্যাস্টিজ জিনিসটা খুব মানে শুরু হয়েছে, চলছে ফ্যান ফিকশন প্যাস্টিজ এই বিষয়টা, সেটা তো অনেক ক্ষেত্রেই কেউ কোন রকম মানে পারমিশন নেয় না বা কপিরাইট এই বিষয়টাকে মেনে চলে। এখন আদৌ কি কেউ কোনো পারমিশন নেয়? আমার তো মনে হয় সেটাই তো বলছি, মানে সেইটাতে আপনার কি মনে হয়, মানে সেটা আপনার কি দৃষ্টিতে কি? একজন ছাড়া হয়তো আমার মনে হয় এদের কলার ধরে জেলে ভরে দেওয়া উচিত, এই হচ্ছে ব্যাপার। পছন্দ করেন মানে এই ফ্যান ফিকশন বিষয়টা? আমি ফ্যান ফিকশনটা একেবারেই পছন্দ করি, আমি প্যাস্টিজ ব্যাপারটা এত একটা বাজে কথা বলে আমার মনে হয়, একটা খুব বাজে কথা ইনভেন্টেড হয়েছিল, তো সেটা আমার মনে হয় যে খুব গোলমেলে, এবং সেটা বিশেষ করে একজন খুব ইম্পর্টেন্ট লেখকের পক্ষে সেটা ভীষণ হার্মফুল বলে আমার মনে হয়, কারণ সেই লেভেলে কেউ পৌঁছতে পারে না,
সেই লেভেলে পৌঁছানোটা খুব মুশকিল, খুবই মুশকিল। এখন তুমি যদি সত্যজিৎ রায় লেভেলে পৌঁছাতে চাও তাহলে তোমাকে মানে ইম্পসিবল একেবারে। কাজে সে তুমি যতই ফ্যাস্টিস যাই বলো, মানে ওটা ইউজলেস বলে আমার মনে হয়। ওটা একেবারে, মানে হিন্দিতে একটা কথা আছে না, বকওয়াস, ওটা একেবারে বকওয়াস বলে আমার মনে হয়। আর একটা প্রসঙ্গে যে সন্দীপ আরেকটা আমি দিকদিতে একটু ইন্টারাপ্ট করছি, এটা আরেকটাও সন্দীপ কাকুকে আমি নিজে ইনফ্যাক্ট সেদিনও আপনাকে বলছিলাম, আপনার সাথে ফোনে কথা হচ্ছিল, যে ইদানিং কালে দেখা যাচ্ছে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে সত্যজিৎ রায়ের খেরোর খাতা থেকে অরিজিনাল ছবি স্ক্যান করে বা ডাউনলোড করে ফেসবুকে দেওয়া হচ্ছে উইদাউট এনি পারমিশন, মানে সেটা আপনার কোনো রকম কোনো লিখিত অনুমতি ছাড়া। আমি তাই তো বললাম যে উইদাউট পারমিশন তো বটেই, সেটা মানে এটা আপনি একটু যদি কিছু বলেন। শুধু কি ফেসবুক, অনেক অনেক পত্রপত্রিকা বইয়েও বিনা পারমিশনই ছেপে দেওয়া হচ্ছে, সেটা আমরা পরে গিয়ে প্রচুর মানে এটা বন্ধ করা ইম্পসিবল বলে আমার নিজের ধারণা। মানে এখন যেভাবে জিনিসটা ছড়িয়েছে, ফেসবুকটা এত ছড়িয়ে গেছে, এত বিস্তৃত হয়ে গেছে জিনিসটা, মানে ওটা কন্ট্রোল করা যায়, তার উপর একটা কন্ট্রোল থাকে, ওটা কন্ট্রোল করা যায় না, ওটা এটা ইম্পসিবল। এটা কারণ মানে সেই পুলিশম্যানগিরিটা কারোর পক্ষেই একটা বন্ধ করলে আরেকটা ক্রপ আপ করবে, বুঝতে পারছো? এইটাই হচ্ছে ব্যাপার। সেটা সম্ভব, পাবলিশ ম্যাটেরিয়াল হলে সেটা তো একটা। আচ্ছা, আরেকটা জিনিস সন্দীপ দা, আমার মনে হয়েছিল আপনি বলেছিলেন যে ঘরে বাইরের একটা পুরনো চিত্রনাট্য পাওয়া গেছে, দীপকার চিত্রনাট্যটা, তো সেটা নিয়ে আপনার কি কোনো পরিকল্পনা আছে? সেটা নিয়ে আসলে সেটার বাবার এত অপছন্দের একটা চিত্রনাট্য যে সেটা এখন ইমিডিয়েটলি একটা হিস্টোরিক্যাল ভ্যালু তো আছে, সে তো বটেই। এখন এখন যখন উনি চলে গেছেন, এখন যখন উনি নেই, তাহলে বলার কেউ তো বলার থাকবে না, তো সেটার কথা নয়। কারণ সেটা আপত্তি করতেন, উনি হলে হতো যা এটা কি করছো, এটা হবে না। তো যাই হোক, সেটা পরের দিকে একটু ভাবনা চিন্তা করা যেতে পারে। বা সত্যজিৎ রায় প্রেজেন্সের জন্য যে স্ক্রিপ্টগুলো, আচ্ছা সেটা কি মানে এত প্রফিউজলি ঘরে বাইরেটা এত প্রফিউজলি ইলাস্ট্রেটেড, কারণ সেটা তো তোমার ওই সময়কার ওই তোমার ওই স্কেচ বুক বা মানে পথের পাঁচালী এবং রবিশঙ্কর রয়েছে, ওই ফরম্যাটটা অনেকটা, কিন্তু এটা মেইনলি পেন এন্ড ইঙ্ক, কিন্তু মানে প্রচুর ইলাস্ট্রেশন মানে ফ্রেমস রয়েছে, কারণে কিন্তু আরো ইন্টারেস্টিং, মানে আরো ইন্টারেস্টিং তো বটেই, অবশ্যই। আর হাতের লেখা একেবারে মুক্তোর মতো, তখন তো একেবারে মানে পরের দিকে যেরকম একটা লেখা হয়ে গেছিল, যেটা তো মানে তোমার পড়ে কিছুটা অভ্যেস হয়ে গেছে আর কি, কিন্তু সেটা তো সকলের অভ্যেস হয়নি। তো কাজেই তখন একেবারে ভীষণ মুক্তোর মতো হাতের লেখা ছিল, মানে স্ক্রিপ্টটা উনি ভীষণ ওইভাবে লিখতেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখতেন, বিশেষ করে ঘরে বাইরেটা। বা সত্যজিৎ রায় প্রেজেন্সের জন্য যে চিত্রনাট্যগুলো লিখেছিলেন সেগুলো নিয়ে, সেগুলো তো তোমার ইংরেজি, এখন সে তো করাই যায়, অবশ্যই করা যায়। এখানে যেরকম তোমার ইনফ্যাক্ট ওটা 3 days এর মধ্যে ইনক্লুড করা উচিত ছিল। সেকেন্ড ভলিউম এত মোটা ভলিউম তো হবে কি, আমার তো মনে হয় না। সেখানে ওটার নাম হবে সিঙ্গেল রে, এটাকে অন্য কোনো ভাবে একটা করতে হবে, অন্য কোনো। কারণ এখন তো আমরা মোটামুটি যা দেখেছি যে মানে উপেন্দ্র কিশোর, সুকুমার রায় তো এক্সস্টেড হয়ে গেছে। এখন তোমার মানে বাবার যদি আদৌ কিছু আর থেকে থাকে এরকম কয়েকটা লেখা, সেটা অন্য কোথাও একটা ইনক্লুড করা গেলেও যেতে পারে, দেখা যায়। যেমন এই অপ্রকাশিত গুলো যে ছিল, এটা তো ড্রাইভটা না নিলে জানাই যেত না, জানাই যেত শঙ্কু রয়েছে এরকম, বা আর্যশেখর রয়েছে, সেটাই একেবারে জানা। আরেকটা আমার দিক থেকে একটা জাস্ট শেষ প্রশ্ন সন্দীপ দাকে, যে এখন নানান রকম কথা চলছে সত্যজিৎ শতবর্ষে মিউজিয়াম তৈরির প্রকল্প নিয়ে, তো যদি সেরকম মিউজিয়াম হওয়ার ক্ষেত্রে আপনি কি চাইবেন, মানে আপনার দিক থেকে কি থাকা উচিত বলে মিউজিয়ামে মনে করেন, বা আপনার চোখে সেই মিউজিয়ামের চেহারা কিরকম? সবই নির্ভর করছে, মানে আদৌ যদি হয় তাহলে দেখো সব নির্ভর করছে তোমার কারা জিনিসটাকে হ্যান্ডেল করবেন। এখন আমরা তো সব সময় চিরটাকাল থাকবো না, কাজে সেখানে মানে আপনার যে কোনগুলো
ডিসপ্লেতে থাকা উচিত বা আমার তো archives মনে হয় প্রত্যেকটা দিক ডিসপ্লেড হওয়া উচিত, তা নাহলে মিউজিয়ামের সার্থকতা কোথায় বলো? এখন সেখানে এত রকমের তোমার জিনিস করেছেন, এত রকমের অরিজিনাল আর্টওয়ার্ক রয়েছে সব দিক থেকে, মানে তোমার সবই বলো, তোমার ক্যালিগ্রাফি বলো, তোমার লেখা বলো, তোমার আঁকা চোখা বলো, বইয়ের সবই কভার মানে সবকিছু সবই। মিলিয়ে সেগুলো এখন যদি ভালোভাবে জিনিসটা হয়, যদি আমাদের পছন্দের, মানে দেখো মানে এমওইউ টেমইউ অনেক রকমের ঝামেলা রয়েছে, জটিলতা আছে, সেগুলো হ্যাঁ। জটিলতা আছে সেগুলো, কারণ মানে সত্যি কথা বলতে কি আমি খুব একটা অরিজিনাল জিনিস পাঠ করতে চাই না, মানে রায় বাড়ি থেকে অরিজিনাল জিনিস সব মিউজিয়ামে যাবে, কারণ মানে সিকিউরিটির উপর আমার কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, না তার ইমেজ হিসেবে হয়তো নিশ্চয়ই করা যেতেই পারে। হ্যাঁ, সে তো করা যেতে পারে, কিন্তু অরিজিনাল যদি তোমার খোয়া যায় তাহলে তো এগুলো তোমার রিপ্লেস করা যায়, সেই সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। আর যেখানে সিনেমা থেকে খোয়া গেছে সেখানে তো হ্যাঁ, তাহলে তো তোমার মানে বিচিত্রপত্রের সকলকে ওখানে রাত্রির বেলা খাড়া করিয়ে দিতে হয়, টুপি ফুপি পরিয়ে, হাতে সব ডান্ডা টান্ডা নিয়ে, সেটা তো করা অসম্ভব, সেটা করা অসম্ভব। না, ঠিক আছে, ওভার টু ইউ। বিচিত্রপত্র সম্পাদকদের আরেকটা বিচিত্র চাকরি হবে সেক্ষেত্রে, বিচিত্র সম্পাদক হয়ে যেতে হবে। বিচিত্রপত্র। সন্দীপ কাকু, একটা প্রশ্ন করছি এই মিউজিয়ামের ব্যাপারটা নিয়ে। একজন একটা খুব ভালো প্রশ্ন করেছেন, আমি শো করছি, যে রে সোসাইটিকে আরো একটি অনুরোধ, বিজয় রায়ের গাওয়া গানগুলি সংরক্ষণ করুন, মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। খুবই ভালো, মানে ইম্পর্টেন্ট একটা কাজ। আমরা কিছু করেছি, আরো নিশ্চয়ই উদ্যোগ চলছে, অবশ্যই। খুব একটা বেশি যে একগাদা কিছু করেছেন তা তো নয়, না তা নয়, কিন্তু হ্যাঁ যা রয়েছে সেগুলোকেও অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়। এটা খুব ভালো পয়েন্ট, খুবই ভালো পয়েন্ট। আরেকজন বলছেন, বাবুদার কাছে দুটো জিনিসের আবদার থাকলো, এক, ডবল ফেলুদার ডিজিটাল ওটিটি রিলিজ কবে হবে? এটা আদৌ সন্দীপ কাকুর হাতে নেই। হিন্দি ফেলুদা সহ সত্যজিৎ রায় প্রেজেন্সের ডিজিটাল ভার্সন পাবো কি আদৌ? আরেকটা হচ্ছে সত্যজিতের প্রিয় গল্প আর সত্যজিতের গপ্প ছোট গল্পগুলো চিত্রনাট্য কবে ছাপা হবে? আগে ডবল ফেলুদাটা বলুন। অনেক ডবল ফেলুদার আমার হাতে নেই, ডবল ফেলুদা আমার কাছেই নেই, মানে আমার কাছে সিদ্ধান্ত নেবেন, সেটা তো প্রোডিউসারের সিদ্ধান্ত, কারণ ডবল ফেলুদা ভীষণ মানে দুটোই, মানে ওই প্রোডিউসারের জন্য দুটো ছবি আমি করেছিলাম, মঞ্চরা আর ডাবল ফেলুদা, এবং মঞ্চরাটা ফরচুনেটলি তোমার প্লেনে দেখানো হয়েছিল, যে কারণে তার একটা মানে পাইরেটেড এডিশন, না পাইরেটেড মানে এখন বোধহয় অ্যামাজন প্রাইমে কিসের একটা আছে, আমি দেখেছি মঞ্চরা, আমি জানি না মঞ্চরা আছে কিনা, আমি জানি না। তো মঞ্চরের একটা সেই পাইরেটেড এডিশন আমার হাতে আসে, পাইরেটেড কপি, এবং সেটা অসম্ভব ভালো, এবং তাতে উইথ অ্যারাবিক সাবটাইটেল, সেটা আবার অপশনাল, সেটা আবার অফ করা যায়। তো সেখান থেকে আমার মানে মনে হলো যে হয়তো কোনো প্লেনে ওই হয় এটিহাদ বা মানে ইত্যাদি ওরকম কোথাও একটা হয়েছে, বা কাতার বা হোয়াটএভার, কিন্তু ফেলুদার ডবল ফেলুদার কোনো, মানে আমি বহুবার বলেছি, আমার একেবারে মুখ দিয়ে কানা বেরিয়ে গেছে, ওরা কিচ্ছু করছে না, মানে ওটিটি তো দূরে থাক, মানে গোড়ার দিকে দুটোই তখন ডিভিডির বাজার ছিল, দুটোই ডিভিডির হওয়ার কথা ছিল, কিন্তু কোনোটাই হয়নি, এবং ডবল ফেলুদা আমি বলতে পারবো না, এটা একদম আমার হাতের বাইরে। অলমোস্ট 5 বছর হতে চলবে, হ্যাঁ ডিসেম্বরে 5 বছর। হ্যাঁ তাই 2016 তো, 2016 ডিসেম্বর। হ্যাঁ 16, হ্যাঁ তাই। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, আরেকজন উনি যে প্রশ্নটা করেছিলেন, সত্যজিতের প্রিয় গল্প আর সত্যজিতের গল্প, না হিন্দি ফেলুদা সহ সত্যজিৎ রায় প্রেজেন্সের ডিজিটাল ভার্সন, না সেটার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না, কারণ সেটা তো মানে আর আপনি বলেছিলেন যে প্রসাদ ইয়েতে তো নষ্ট হয়ে গেছে অরিজিনাল নেগেটিভ। না সেগুলো তো মানে ওটার একটা প্রবলেম ছিল, যে যেহেতু ছবিগুলো ফিল্মে তোলা এবং সেন্সর তখন তো হবার ব্যাপার ছিল না, টেলিভিশনে দেখাতে গেলে সেন্সর হতো না, যেগুলো সেন্সর সার্টিফিকেট নেই যেসব ছবি, সেসব ছবি ওরা কাউকে না জানিয়ে ডিস্ট্রয় করে দেয়, মানে নেগেটিভটা, কাজেই সেটা কিন্তু নেগেটিভটাই আনবে, মানে পুরো দুটো মানে সত্যজিৎ রায় প্রেজেন্স 1 এবং প্রেজেন্স 2 সেটা নেই একেবারেই নেই, কাজেই সেটা হওয়ারও সম্ভাবনা খুবই কম। আর থার্ডটা কি ছিল?
আর প্রশ্ন হচ্ছে কার্ডটা সত্যজিতের ছিল, প্রিয় গল্প চিত্রনাট্য গল্প পাওয়া আর যায় যদি হ্যাঁ, চিত্রনাট্যগুলো সেটা তো কবে ছাপা হবে? সেটা তো ছাপা মানে ছাপা হতেই পারে, কিন্তু সেগুলো তো আর সত্যজিৎ রায়ের লেখা না, কাজেই সেগুলো না তো না আমার সে তো লেখা। নয়, কিন্তু হ্যাঁ তাহলেও সেটাই সেটা ছাপা হোক না একটু একটু করে। সেটা করা যায়, সেটা দেখ, অবশ্যই করা যায়। বিচিত্রপত্র তো আচ্ছা, আছে। বিচিত্রপত্র সৌম্যদের নিয়ে বিচিত্রপত্র আমরা- আমার আছে। হ্যাঁ দেখা যাক। এখন তো আচ্ছা, এক্ষণে আরেকটা- সাবস্টিটিউট এসে গেছে। হ্যাঁ, সত্যজিৎ রায় স্যারের খেরোর খাতা নিয়ে কোনো বই কি এক্সপেক্ট করা যেতে পারে? আর সন্দীপ স্যারকে প্রশ্ন, নতুন ফেলুদা কে হবেন? সত্যজিৎ স্যারকে বলতে না, আমি ভাবলাম সত্যজিৎ রায়কে সরাসরি প্রশ্নটা করছেন কিনা, একটু বিপজ্জনক ব্যাপার হয়ে যেত। ফেরোর খাতা নিয়ে বই, খেরোর খাতা নিয়ে বই। না, খেরোর খাতা নিয়ে বই বার করার ইমিডিয়েটলি আমাদের কোনো মানে নেই, কারণ সেটা প্রথমত না তাহলে ফিল্ম ধরে ধরে করতে হবে। এক্সপেন্সিভ না, না, একটা সেটাকে- বই হবে, এক্সপেন্সিভ। আর তাছাড়া অ্যানোটেশন দরকার হতো প্রত্যেকটা খাতার সঙ্গে। অ্যানোটেশন দরকার প্রত্যেকটা খাতার সঙ্গে। সেটা একটা বোধহয় প্রজেক্ট হচ্ছে না, গুপি গাইন বাঘাবাই নিয়ে তো একটা অনলাইন প্রজেক্ট হচ্ছে, ওই রকম সেটা তো প্রজেক্ট online। হলে বরঞ্চ সেটা তার একটা ভায়াবিলিটি থাকে, কারণ সেখানে আপনি ইন্টারেস্টিং হয়, হ্যাঁ ওটা কারণ মানে সেখানে ইন্টারঅ্যাক্টিভ হয়ে যায়। পাতার সঙ্গে সঙ্গে তার লিখিত ভার্সনটাও রয়েছে। কারেক্ট, মানে ওটা মানে হাইলি ইন্টারঅ্যাক্টিভ একটা ওয়েবসাইট হ্যাঁ হওয়ার হ্যাঁ, ওটা সম্ভাবনা কিন্তু আছে। খুব ইন্টারেস্টিং, কারণ হ্যাঁ, ওটা ওটা ভালো হবে, ওটা ভালো হওয়ার ব্যবসা সম্ভাবনা, করা যায়। ভালো হওয়ার সম্ভাবনা। সেই ধরনের জিনিস করলে আমি ডেফিনেটলি রাজি আছি। আর কি বলো? এখানে আর নতুন ফেলুদা কে হবে? এই প্রসঙ্গে ওয়েবসাইটের প্রসঙ্গে আমি আরেক সেটা তো ক্রমশ প্রকাশ্য, সেটা এখন Suspense. প্রকাশ করা চলবে না। আর এখন এমনিতেই তো কিছু প্রকাশ করা ইম্পসিবল, মানে পরিস্থিতি এমন, কিছুতেই কোন রকম ভাবেই কিছু প্রকাশ করা যাবে না। তো পর বল। না, আপনি ওই ওয়েবসাইটের যে প্রসঙ্গটা বললেন, আমি এই প্রসঙ্গে যেটুকু একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই বিচিত্রপত্রের যে ওয়েবসাইটটা তৈরি হলো, এইটাতে আমরা কি আলাদা করতে পারি? আপনার কি সাজেশন, উপদেশটা? না দেখো, আমি তো ঠিক ওয়েবসাইট বিশেষজ্ঞ নই, এটা একেবারেই ভুল লোকের কাছে তুমি আপনার কি ইচ্ছে, আপনার কি ইচ্ছে আমরা না, করতে পারি? এটা আমার আপনি- মানে এখন যেটা দেখালো সৌম্য, সেটা কিন্তু খারাপ নয়, এবং সেটা যদি প্রপারলি ইন্টারঅ্যাক্টিভ, সৌম্য ভীষণ গলা শুকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, বহুবার জল খেয়ে। হ্যাঁ, তো হ্যাঁ, তো এখন না, আমার যেটা মনে হয় যে ইন্টারঅ্যাক্টিভিটিটা ভীষণ ভালো হওয়া উচিত বলে আমার মনে হয়। সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, কারণ তুমি একটা জিনিস ক্লিক করলে তারপর সেটাতে একটা ব্ল্যাঙ্ক এলো, এখন সেটা ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং। কাজেই জিনিসটাকে ভীষণ পাকাপোক্ত করতে হবে, যে কারণে আমার একটু চিন্তা হয়। আমার যে চিন্তা হচ্ছে না তা নয়, কিন্তু আর একটা মানে ফিডব্যাক এটাকে- সেকশন বোধহয় থাকলে ভালো হয়, তাই না সন্দীপ দা? মানে ফিডব্যাক সেকশন একটা আছে, যোগাযোগের ওখানে আছে ফিডব্যাক সেকশন। তোমার আছে তো? মতামত হ্যাঁ, সেকশন হ্যাঁ, আর কি। মতামতের আছে একটা, ওখানে একটা ফর্ম্যাট করা আছে, সেই ফর্মে যেটু লিখতে পারে তার বেশ। ফিডব্যাক কি বা ইত্যাদি। হ্যাঁ, তুমি সেটা আছে, দেখো কন্ট্যাক্ট আস বলে একটা জায়গা আছে। যতটা অ্যাট্রাকটিভ করা যায়, যতটা ঝলমলে করা যায়, মানে আর ইন্টারঅ্যাক্টিভিটিটা যাতে খুব জোরদার হয়, সেটাই আসল একটা ব্যাপার প্রশ্ন আমার আমি মনে হয়। রাখছি, এটা একজন খুব ভালো একটা প্রশ্ন করেছেন। অনেকেই জিজ্ঞেস করেন চিত্রনাট্য সমগ্র প্রকাশের কোনো পরিকল্পনা। সন্দীপ কাকু কিছু আছে বলবেন এটা নিয়ে? আছে নিশ্চয়ই আছে, কেন থাকবে না? কারণ চিত্রনাট্য তো তোমরাই বার করছো, অনেকেই তো বই হিসেবেও কিছু চিত্রনাট্য বেরিয়েছে এক সময়, কাজে এবং সেটা তো এবং বইয়েরও তো definitely পরিকল্পনা হচ্ছে, অবশ্যই বইয়ের হবে। পরে করো। কারণ সেখানে যেটা হবে যে আবার নতুন করে পুরো জিনিসটা একটু রিভিশন করতে হবে, রিভ্যাম্প কারণ করতে হবে। মানে হ্যাঁ। একটু রিভ্যাম্প করতে হবে, কারণ বাবার চিত্রনাট্য সবসময় মানে যেগুলো বেরিয়েছে এখন অবধি, অনেকগুলো চিত্রনাট্যর কথাই আমি বলছি, সেগুলো কিন্তু ছবির সঙ্গে সবসময় মিলছে না, সবসময় মেলে না। অনেকগুলো হয়তো ফার্স্ট ড্রাফট থেকে সেটাই। ছাপা হয়েছে, সেটা অনেকগুলো হয়তো ফার্স্ট ড্রাফট থেকে ছাপা হয়েছে, এবং যেগুলো অনেক সংলাপে বিশেষ ক্ষেত্রে অনেক বদল হয়ে গেছে। সেটা হচ্ছে তোমার মানে তোমার ওই সেন্সার স্ক্রিপ্ট থেকে ছাপা হয়েছে। সেন্সাস এখন সেন্সার স্ক্রিপ্টটা ভীষণ আনরিলায়েবল, কারণ সেন্সার স্ক্রিপ্টটা ভীষণ ফাঁকি মেরে সকলে লিখতেন যাতে তাড়াতাড়ি সার্টিফিকেটটা পাওয়া যায়। কাজে ওর মতো ফাঁকির জিনিস আর নেই দ্বিতীয়। কাজে সেটা ভীষণ কেয়ারফুল হতে হবে। আর মানে তখন খুব কঠিন ছিল, কিন্তু এখন যেটা আমি বললাম যে ছবিগুলো তো তোমরা দেখতে পাচ্ছ চাইলে, সেই কাজেই সেই Available. ছবিগুলো দেখে দেখে জিনিসগুলো করতে হবে। আর যথাসম্ভব বাবার ডিসক্রিপটিভ পার্টটা যদি রাখা যায় তাহলে সবচেয়ে ভালো, মানে ডিসক্রিপশনটা যদি তাহলে বাবার চিত্রনাট্য হবে, এটাই হচ্ছে। আর তুমি একটা কারণ কথা আমি
বলো। একটু জিজ্ঞেস করছি সন্দীপ কাকু, এই যেখানে এই চিত্রনাট্য বা খেরোর খাতা বই করার বিষয়টা তো আপনি যেটা বললেন প্র্যাকটিক্যালি ইম্পসিবল, এত খেরোর খাতাতে কিরকম ভাবে করা, কিন্তু যেটা আমাদের সত্যজিৎ রায় 100 সংখ্যার পরে অনেক পাঠক রিকোয়েস্ট করেছিলেন এবং আমিও আপনাকে বলেছিলাম যে যেভাবে ধরুন আপনি বাবার খেরোর খাতাটা করলেন শতবর্ষ সংখ্যায় বিচিত্র পত্রতে, 70 শতবর্ষতে, তো ওই রকম মাঝে মধ্যে যদি আমরা পত্রিকা পৃষ্ঠাতে ফিচার করতে পারি যে আপনি যেমন 5টা ছবি নিয়ে একটা সিরিজ করলেন, এরপরে একটা ফিচার হলো যে পার্টিকুলার সেই সংখ্যা, কিন্তু যেটা হচ্ছে কি জানো তো সৌম্য, যেটা প্রবলেম হচ্ছে যে বাবার গোড়ার দিকে অনেক বেশি এই ধরনের জিনিস রয়েছে, পরের দিকে আস্তে আস্তে কমে যাচ্ছে, বুঝতে পারছো? মানে গোড়ার দিকে মাঝে মাঝে হয়তো উনি হয়তো একটা মেন্টাল ব্লক আসতো যে তখন উনি এইসব কাজ করতেন, থাম্বনেল স্কেচেস করছেন, করছেন, অনেক কিছু জিনিস করছেন, কিন্তু পরে এমন একটা পাকাপোক্ত একটা ব্যাপার, একটা মানে সলিড একটা অবস্থায় চলে এলেন যে তখন আর মেন্টাল ব্লক হচ্ছেই ছবিতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা এঁকে দিয়েছেন, সেরকম পরের দিকে আর ওইভাবে পাওয়া যায় না। পরের দিকে ভালো মানে যেটা এমন তোমার ছবি হতে হবে যেটা লোককে অন্তত দেখানো যায়, মানে সেরকম ছবি তো হতে হবে, সেটা তোমাকে দেখতে হবে, সেটা করা যায়। মানে প্রথম 5টা ছবি নিয়ে করা হয়েছিল, পরের 5টা ছবি নিয়ে দেখা যাক কি বেরোয়, সেটা তো করাই যায়, অবশ্যই করা একজন দেখছি লাস্ট একটা প্রশ্ন আমি নিয়ে নেবো, আর পারাবো না, অনেক রাত হয়ে যাচ্ছে। ইমেলে একজন প্রশ্ন করেছেন যে বিচিত্রপত্র আগামী কিছুদিনের মধ্যে আর সত্যজিৎ রায়কে নিয়ে কোনো সংখ্যা হবে কিনা, এটা আপনি সত্যজিৎ রায় ছাড়া কিছু হচ্ছে কি আমার তো বুঝতে পারছি না, এখন সব জায়গায় না। এবার মনে হয় এটা আপনিও বোধহয় আমাদের সঙ্গে একমত হবেন যে এবার একটু অন্য বিষয় নিয়ে কাজ করা উচিত। আমার নিজের মনে হয় মানে ডেফিনেটলি অন্যরকম, যেমন এটা উত্তম বাবু হলো, এর পরেরটা একেবারে অন্য একটা, যদি কারুকে নিয়ে বা নন ফিল্ম পার্সোনালিটি বা এরকম কোন কেউ, পরেরটা আর বলবেন না, অলরেডি 2-3 জন কিন্তু ধরে নিয়েছে, আপনি বলেন পরের সংখ্যাটা কি হবে, পরের সংখ্যাটা কি হবে, মানে পরের সংখ্যাটা কি হবে, সেটা খুবই ভাববার বিষয়। এখন সেটা কোনো মানে অন্য একেবারে নন ফিল্ম কোনো পার্সোনালিটি নিয়ে করার একটা ব্যাপার হতে পারে, অনেক আছে কিন্তু দেখো এখন সেটা কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা সংখ্যা যদি তুমি এত সলিড করো তাহলে অ্যাম্বিশনটা এমন হয়ে যাবে যে সেটা পরে ভীষণ তোমাদের তারপরে একটু প্রেডিক্টেবল হয়ে যায় না, প্রেডিক্টেবল হয়ে যায় এবং পরে তোমরা প্রবলেমে পড়বে, বুঝতে পারছো? কাজে আমার মনে হয় যে এবার একটু ডাউন টু আর্থ হয়ে মানে একটু অন্যরকম একটা যদি একটা জিনিস করা যায় সেটা মন্দ হবে না। কি সেটা তো পরে আমরা মানে হয় নিশ্চয়ই ভেবে চিন্তে একটা কিছু করা যেতে পারে, কিন্তু মানে বেশি যাতে অ্যাম্বিশাস না হয়ে যায়, কারণ পরে যেটা এমন হয় তুমি সেটা তোমরা কেউ সামলাতে পারবে, মানে যেটা হওয়ার সম্ভাবনা খুব একটা কম নয়, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর বেশি প্রশ্ন আমরা নেব না, অনেক রাত হলো, অলরেডি 10:30 বেজে গিয়েছে, আর অনুষ্ঠানটা একটা ছোট্ট কথা বলি, আমাদের দেবাশিস কাকু লিখেছেন, দেবাশিস সেন ঠিক দুবার, এটা সন্দীপ কাকুর উদ্দেশ্যে লিখেছেন, কারণ উনি দুবার সামনের সংখ্যাটা ফাঁস করে দিয়েছেন কি হবে, আমাদের টিমের সামনে তুর্নিধর লিখছেন যে বলেই তো দিলেন, এটাও সন্দীপ কাকুর উদ্দেশ্যে বলা হচ্ছে, বলেই তো দিলেন। যাই হোক, এবার তাহলে এটা একটা মানে প্রশ্ন থাকলো পাঠকদের মনে, জিজ্ঞাসা যারা করছিলেন তারা যদি খুঁজে বের করতে পারে, তোমাদের তো ফ্রি পাবলিসিটি হয়ে গেল আবার কি। যাই হোক, তো পাঠকরা যারা এতদিন ধরে প্রশ্ন করছিলেন কি সংখ্যা হবে এবং এখানেও করেছেন, তারা এবার উত্তর খুঁজুন পুরো লাইভটা দেখে। যাই হোক, আর আমরা বেশি এটাকে নিয়ে বাড়াবো না, 10:30 অলরেডি বেজে গিয়েছে। এবার আমরা এখানে শেষ করবো। আমি ধন্যবাদ জানাই সন্দীপ জেঠুকে, ঋদ্ধি দাকে, সৌরদীপ দা, তো আমাদের ঘরের আমরা 3জন সম্পাদক রয়েছে, আর এদের ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমাদের নতুন যখনই কিছু প্ল্যান হয় সেটা প্রথম হয় কিন্তু রায়বাড়িতে গিয়ে সন্দীপ কাকুর সঙ্গে, ডকুমেন্টারির প্রথম আলোচনা হয়েছিল সন্দীপ কাকুর সঙ্গে, বই বেরোনোর প্রথম কপিটা আমরা সন্দীপ কাকুর কাছেই নিয়েছি, তো ওয়েবসাইটটাও যে ওনার উপস্থিতিতে হয়েছে এটা একটা ভীষণ মানে আমাদের কাছে এটা তো মোটামুটি কথাই ছিল, কাজে এখানে তো আর গোলমাল হবার মানে আমাদের প্রথম সবকিছুর সাথে সন্দীপ জেঠু জড়িয়ে থাকে।
রাতে টানাটানি করার জন্য খুব না হ্যাঁ আজকে আমরা আজকে ওনাকে আসলে- খুব মানে রীতিমতো না, জ্বালিয়েছি ওনার সন্ধ্যা থেকে ছিল ফোন না, করে হ্যাঁ, করে। আজকে আমার ওই পিসির ওই একটা শ্রাদ্ধ হুম, অনুষ্ঠান হুম, ছিল হুম। ভার্চুয়ালি রত্না দাস এই কারণে আমরা চিন্তা করছিলাম। যে কারণে আর বিভিন্ন জায়গা থেকে মানে না, না, সারা বিশ্ব থেকে স্বাভাবিক, প্র্যাকটিক্যালি ব্যাপারটা স্বাভাবিক। হয়েছে হ্যাঁ, হ্যাঁ। কাজেই সব অনেক মিলিয়ে ধন্যবাদ একটু- সন্দীপ দা। Not at all. অনেক ধন্যবাদ প্রদীপ জেঠু, ধন্যবাদ অনেক জানালাম ধন্যবাদ ঋদ্ধিদা, তুমি আমাকে তুমি you, আমাদের যে নিশ্চয়ই, সময়টা নিশ্চয়ই। দিয়েছো, কারণ তুমিও প্রথমে নিশ্চয়ই। বলিতে করছিলে আসবে না করে আলটিমেটলি তুমি এসছো, এটাও খুব একটা আমাদের গর্বের ব্যাপার। না, 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 নিশ্চয়ই। না, আমি ঠিক আছে। সকল পাঠক এবং যারা দর্শক শুভেচ্ছা রইল রয়েছেন ওয়েবসাইটের বিচিত্র জন্য, পত্রে, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ঋদ্ধিদা। না, আমার ভালো সকল হোক, পাঠককে ভালো আমি ভালো জানাই হোক, যে ভালো। ওয়েবসাইটটা আমাদের www.বিচিত্রপত্র.com, সেটা ইতিমধ্যে লাইভ হয়ে গিয়েছে, আমরা সেটা শেয়ার স্ক্রিন করে উদ্বোধনও করেছি। সেটা আপনারা এখন থেকেই, এই মুহূর্ত থেকেই আপনারা সেই বিচিত্রপত্র.com সার্চ করে দেখতে পারেন। সেখানে আমরা আপাতত কিছু লেখা দিয়েছি, এবং এই লেখার বিষয়ে আমি একটা কথা জানাতে চাই, যারা আমাদের পত্রিকায় লেখা পাঠাতে ইচ্ছুক বা ওয়েবসাইটে লেখা পাঠাতে ইচ্ছুক, আমরা সেটা ফর্মালি পোস্ট করবো আমাদের পেজ থেকে অবশ্যই লেআউট করে। কিন্তু আপাতত জানাচ্ছি যে আমরা এখানে যে পাঠকরা রয়েছেন তাদেরও লেখা নেব, আমরা জানিয়ে দেবো সেই বিষয়ে, আপনারা আমাদের পেজে চোখ রাখুন, খুব শীঘ্রই এই বিষয়ে জানানো হবে। এবং আমাদের আরো নানা রকম পরিকল্পনা রয়েছে আগামী দিনে, বিচিত্রপত্রের সঙ্গে থাকুন, পাশে থাকুন। সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি লাইভটা। শুভরাত্রি। Okay, ঠিক আছে, শুভরাত্রি।